আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আমির হোসেন আমু গ্রেপ্তার। এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। জানাবো হাসান মাহমুদের বক্তব্য শুনলে ঘোড়াও হাসবে বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো গণ ঐক্যকে ষড়যন্ত্র করে নষ্ট করা যাবে না বলছেন জাহিদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমির হোসেন আমু গ্রেপ্তার। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেপ্তার হয়েছেন। রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে, পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার দেখানো হবে। তিনি বলেন তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে। গত 18 আগস্ট ঝালকাঠি 2 আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তার সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFFIU এদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে। হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী 30 দিন এসব হিসেবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে। লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা 2019-এর 26(2) ধারা প্রযোজ্য হবে বলে BFIU এর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে আমির হোসেন আমু ও সন্তানের নাম, জাতীয় পরিচয়পত্র তথ্য দেওয়া হয়েছে। অর্থবিত্তে ঠিক কতটা ফুলে ফেঁপে উঠেছিলেন সাবেক এমপি আমির হোসেন আমু তা জানা সম্ভব না হলেও তার সঙ্গে থাকা ছোট নেতারাও বনে গেছেন কোটিপতি। 5 আগস্টের আগ পর্যন্ত দরদণ্ড প্রতাপে ঝালকাঠি শাসন করা এই আওয়ামী লীগ নেতার বর্তমান অবস্থান সম্পর্কে জানে না কেউ। তার বিত্তের ভান্ডার দেখাশোনা করা ফখরুল মসজিদ কিরণও আত্মগোপনে সম্পর্কে ভাইরা এই কিরণের মাধ্যমেই ঠিকাদারি আর চাকরি সহ সব সেক্টর থেকে পার্সেন্টেজ আদায় করেছেন আমো, যার সর্বশেষ চালানের 5 কোটি টাকা 5 আগস্ট রাতে উদ্ধার হয় ঝালকাঠি শহরের রোনালস রোডে থাকা সাবেক এই মন্ত্রীর বাসভবন থেকে। ওই ঘটনায় সে ফয়কে সাধারণ ডায়েরি করা হয়েছে। সে ঘটনায় সেরফ একটি সাধারণ ডায়েরি করা ছাড়া আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 35 দিনেও পরিচয় না প্রকাশের শর্তে ঝালকাঠির একাধিক বাসিন্দা বলেন ক্ষমতায় আমল কেবল নয়, ক্ষমতার বাইরে থাকলেও আমু প্রশ্নে নেতিবাচক কিছু বলার সাহস পেত না কেউ। অথচ ঝালকাঠিতে হেন দুর্নীতি নেই যা করেনি এই নেতা। সব দপ্তরে ঠিকাদারি কাজে নির্দিষ্ট অঙ্কের পার্সেন্টেজ দিতে হতে থাকে। টিআর কাবিখা আর সংসদ সদস্যের নামে বিশেষ বরাদ্দের ক্ষেত্রে নিতেন টাকা। নলছিটি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষককে বলেন আমার বিদ্যালয়ের গত বছরের নৈশ প্রহরীর অফিস সহকারী ও আয়া পদে 3 জন লোক নিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা দিতে হয় আমির হোসেন আমুর নির্ধারিত প্রতিনিধিকে। কেবল আমি নই, সব বিদ্যালয় সহ সব ধরনের নিয়োগই ছিল একই রকম। বেপরোয়া এই অনিয়ম দুর্নীতির মাধ্যমে গত 16 বছর ধরে শত শত কোটি টাকা আয় করলেও দেশে আমির হোসেন আমুর তেমন কোনো সম্পদের সন্ধান মেলেনি। ঝালকাঠির রোনালস রোডে ভবন, বরিশাল নগরীর বগুড়া রোডে প্রসাদসম আলিশান বাড়ি এবং রাজধানী ঢাকার স্কয়ারটাউনে বেশ বড়সড় একটি বাগান বাড়ি রয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চায় বিএনপি। এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রোডম্যাপ স্পষ্ট না করলে রাজপথে নামবে বলে জানিয়েছে দলটি। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। দলটির নেতারা বলেছেন কয়েক মাস ধরে অন্তর্বর্তী সরকারের কাছে বারবার এই দাবি জানানো হচ্ছে। বিরোধী অন্য রাজনৈতিক দলগুলোরও একই দাবি, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হয়নি। বরং সরকারের 2-1 উপদেষ্টার বক্তব্য বিষয়টিকে আরও জটিল ও ধোঁয়াশাচ্ছন্ন করে তুলেছে বলে অভিমত বিএনপি নেতাদের। এই প্রেক্ষাপটে রোডম্যাপ ইস্যুতে ডিসেম্বর পর্যন্ত দেখবে দলটি। বিএনপির অবস্থান হচ্ছে তারা এই সরকারের সহযোগিতা করতে চান যাতে সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে। তবে দলটি মনে করে সরকারের রাষ্ট্র কাঠামোর সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসঙ্গে চলতে পারে, এতে তাদের কোনো আপত্তি নেই। কারণ বিএনপিও প্রয়োজনীয় সংস্কার চায়। এই জন্য দলটি সরকারের সংস্কার প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করেছে। এই ক্ষেত্রে সরকারকে তারা সহযোগিতা করতে প্রস্তুত। এই জন্য সরকার ঘোষিত 10টি কমিশনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকে 6টি কমিটি গঠন করা হয়েছে, যেটাকে তারা
শ্যাডো কমিটি বলছেন। এসব কমিটির সুপারিশ মালা তারা সরকারকে দেবেন। তবে বিএনপি নেতারা বলছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা অব্যাহত থাকবে। তাদের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখারও সংস্কারের কথা বলা আছে। তবে দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা এখন ভোট দিতে উদ্গ্রীব। জনগণ দ্রুত নির্বাচন চায়, তাই সরকারের উচিত নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। এজন্য বিএনপির পক্ষ থেকে সরকারের নির্বাচন কমিশন, প্রশাসন এবং বিচার বিভাগ প্রাধান্য দিয়ে সংস্কার কার্যক্রম চালানোর জন্য বলা হয়েছিল। বিএনপি নেতারা বলেছেন, সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি যদি একসঙ্গে চলে তাহলে দেশবাসী মনে করবে সরকারের লক্ষ্য হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং সরকার যে সে পথেই হাঁটছে, কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না। এমন প্রেক্ষাপটে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন নিয়ে বিস্তার আলোচনা হয়। মেয়াদে ৩ মাস অতিক্রম হলেও সরকার এখন রোডম্যাপের বিষয়টি স্পষ্ট না করায় নির্বাচন নিয়ে আসলে তাদের চিন্তা কি, অথবা নির্বাচন ছাড়া তারা কতদিন ক্ষমতায় থাকতে চায়, কিংবা ক্ষমতা ও নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায় কিনা, এটা নিয়ে বিএনপি নেতাদের মধ্যে এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে। নেতারা বৈঠকে তাদের এমন অভিমত ব্যক্ত করেছেন। তারা বলেন, সরকার সংস্কারের কথা বললেও নির্বাচন নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। তারা সরকারের অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে অবস্থান স্পষ্ট করার দাবি জানান। সম্প্রতি নির্বাচন নিয়ে সরকারের ২-১ উপদেষ্টা যে ধরনের বক্তব্য দিচ্ছেন সেটাকে ভালোভাবে নিচ্ছেন না বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছেন। অন্তর্বর্তীকালীন সরকার এক উপদেষ্টার এমন বক্তব্যে গত রোববার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। এদিকে গত সোমবার নরওয়ে রাষ্ট্রদূত হাকন অ্যারন্ড ব্রান্ডসের সঙ্গে সাক্ষাৎকালে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, প্রয়োজনীয় সব সংস্কার শেষে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হবে। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতার উপদেষ্টার এই বক্তব্যের ঘোরতর আপত্তি জানান। সরকার নির্বাচন ছাড়াই দীর্ঘদিন ক্ষমতা থাকতে চায় কিনা, তারা এই বক্তব্যের মধ্য দিয়ে সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছে। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে নিয়ে আলোচনা হয়েছে। দলটি তার পদত্যাগ চায়, কারণ আলী ইমাম মজুমদারকে বিতর্কিত কর্মকর্তা মনে করেন তারা। সে কারণে তারা সরকারের রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে অভিমত নেতাদের। বৈঠকে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি জোরালোভাবে পালনের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া পরবর্তীতে পরিস্থিতিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখাকে সাধারণ মানুষের কাছে ব্যাপক আকারে তুলে ধরারও সিদ্ধান্ত হয়েছে। হাসান মাহমুদের বক্তব্য শুনলে ঘোড়াও হাসবে বলছেন মির্জা ফখরুল। গণতন্ত্রের পুনরুদ্ধার নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ যে বক্তব্য দিয়েছেন সেটাকে ভূতের মুখে রাম নাম বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, ভূতের মুখে রাম নাম আমরা আগেও বলেছি এবং এখনো বলছি, তারা এখন গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে। কথা শুনলে ঘোড়াও হাসবে। মির্জা ফখরুল আরো বলেন, গণতন্ত্র আনতে দেশের মানুষ তাদের তাড়িয়ে দিয়েছে, তারা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের মুখে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা শোভা পায় না। আওয়ামী লীগ দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা গণতন্ত্র পুনরুদ্ধার করার কথা বললে সেটা জনগণ বিশ্বাস করে না বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব। এর আগে রোববার লন্ডন ভিত্তিক চ্যানেল এস টেলিভিশনে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, আমি বিএনপির সঙ্গে অনেক ক্ষেত্রে একমত এবং বিএনপির সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে আওয়ামী লীগ প্রস্তুত। এছাড়া হাসান মাহমুদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার বিএনপির সঙ্গে কাজ করতে তার দল আওয়ামী লীগ আগ্রহী। বর্তমান পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে বিএনপির অবস্থানের সঙ্গে তিনি একমত বলেও মন্তব্য করেন। তবে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের দলটি নেতাদের যারা বিএনপির কড়া সমালোচনা ছিলেন তাদের মধ্যে অন্যতম হাসান মাহমুদ। প্রসঙ্গত, শেখ হাসিনার 15.5 বছরের শাসনের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন এমন গুঞ্জনও ছড়িয়েছিল। পরে তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি বিদেশে কোথাও অবস্থান করেছেন। গণ ঐক্যকে ষড়যন্ত্র করে নষ্ট করা যাবে না বলছেন জাহিদ। গণ ঐক্যকে ষড়যন্ত্র করে নষ্ট করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে ৭ জুলাই আগস্টে দেশের মানুষের মাঝে যে ঐক্য তৈরি হয়েছে সে ঐক্য ফাটল ধরানো যাবে না। তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। দিবসটির এবারের তাৎপর্য ও গুরুত্ব অনেক বেশি, তাই ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির গলিতে নির্বাচনী নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ডক্টর জাহিদ বলেন, ছাত্র জনতার আন্দোলনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু কিছু লোক গণমানুষের আন্দোলনকে নিয়ে নানা কথা বলেছেন। এবারে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের 472 জন নেতাকর্মী জীবন দিয়েছেন। বিগত 17 বছরে হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছেন। তিনি বলেন, এখনো আমরা মামলা থেকে রেহাই পাইনি। খালেদা জিয়া, তারেক রহমান সহ লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে এখনো মামলা রয়েছে, এখনো আমাদের অনেক নেতাকর্মী কারাগারে রয়েছে। সুতরাং ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে যে লড়াই চলছে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না করা পর্যন্ত নেতাকর্মীরা রাজপথে থাকবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।